আজকের এই আলোচনা সিংহ লগ্নকে নিয়ে। রবি কেতু একত্রে আপনাদের জন্মছকে যে যে ঘরে বসে থাকে সেখান থেকে কি কি ফল দেয়, এই ফলাফল আপনাদেরকে আমরা আজকের এপিসোডে জানাবো। তবে তার আগে শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। কেননা মা সিদ্ধি প্রদায়িনী, মা মোক্ষদায়িনী। আপনারা প্রত্যেকে সফলতা চাইবেন, সিদ্ধি চাইবেন, আবার মোক্ষও চাইবেন। কেননা আত্মা জার্নি করছে, নানান কলেবর রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ আজ এই জন্মে আমি এই শরীর ধারণ করেছি, পরবর্তী জন্মে আমি কি শরীর ধারণ করব, এই রবি কেতুও কিন্তু ডিসাইড করে, আর মা নর্মদাও ডিসাইড করে। এর আগের জন্ম আমার কি ছিল, কি স্রোত নিয়ে এসছে, আজকের এপিসোডে জানাবো। রবি কেতু একত্রে বসে স্রোত দেবে আপনাকে, আপনার লগ্নাধিপতি রবি, আর কেতু হচ্ছে মোক্ষ কারক গ্রহ। তাই এক্ষেত্রে পূর্বজন্ম, এই জন্ম, পরবর্তী জন্ম আলোচনা আসবেই, প্রাসঙ্গিক, তাই না? মনোযোগ দিয়ে দেখুন। রবি এবং কেতু, আমি তো লগ্নাধিপতি বলেছি, কিন্তু তোমার কাছ থেকে আরেকটু জানতে চাই। এই সিংহ লগ্নের যারা জাতক জাতিকা, তাদের প্রকৃতি কেমন, চরিত্র কেমন, এই জায়গাটা আগে একটু জানি। ওনার রাশভারী ব্যক্তি হবেন, সফলতা থাকবে জীবনে, লিডারশিপ মনোভাব থাকবে, নেতৃত্ব দান করবেন, বিভিন্ন ক্ষেত্রে পদাসীন থাকবেন। তাদের শরীর স্বাস্থ্য এক প্রকার ভালো যাবে, চিন্তাভাবনার দিক থেকে উন্নত চিন্তাভাবনা, রাজোচিত ভাব থাকবে, একটা রাজকীয় ভাব থাকবে ওনাদের মধ্যে। সব জায়গায় মানুষ যেন তাকে একটা আলাদা প্রেফার করে, একটা আলাদা আসন দেয়, এই ইচ্ছা তাদের মধ্যে থাকবে। এই ইচ্ছাগুলো আছে। এবার রবির সাথে যখন কেতু যোগ হয়ে যাচ্ছে, ধরো ওনাদের লগ্নে বসে আছে রবি এবং কেতু, তো এই ব্যক্তির জীবনে তিনি কি কি ফল প্রাপ্ত করবেন এই রবি কেতুর থেকে? আচ্ছা, এই জায়গায় রবি কেতু ভালো ফল দেবে, সুস্থ শরীর দেবে, সুন্দর মানসিকতা দেবে, গুপ্ত জ্ঞান দেবে, আধ্যাত্মিকতার পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, একটা ধীর লয়ে স্টেপ বাই স্টেপ একটা সফলতা দান করবে ওনাকে, স্টেপ বাই স্টেপ। যদি রবি 10 ডিগ্রির মধ্যে থাকে জন্মছকে, আর কেতু যদি 20 থেকে 30 ডিগ্রিতে থাকে, ছাড়ুন ডিগ্রি, আপনি ধরে নিন রবি ভালো আছে, কেতুও ভালো আছে ডিগ্রিগত জায়গা থেকে, তাহলে এই ভালো ফলগুলি পাচ্ছে। অবশ্যই পাবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি রবি কেতু ভালো ডিগ্রি পেয়েছে, তোমার কথা অনুযায়ী এই ফলগুলো পেল। রাশভারী, অহংকারী, না অহংকার সফলতা। আচ্ছা, রাশভারী, সফল তিনি হলেন, সরকারি চাকরি তিনি করছেন, সম্ভাবনা প্রবল, কারণ দশমের সাথে দেখার দরকার আছে, ষষ্ঠ দেখার দরকার আছে। আপাতত দেখা যাচ্ছে যে সরকারি চাকুরি প্রাপ্তির একটা যোগ প্রবল থাকছে। ঘটনা হচ্ছে এই ব্যক্তিটির জীবনে তিনি যখন ব্যবসা করতে যাচ্ছেন তখন তিনি অসফল হচ্ছেন, তিনি যখন ব্যবসা করতে যাচ্ছেন তিনি তখন প্রতারিত হচ্ছেন, তিনি তার বিবাহিত বা দাম্পত্য জীবনে সেখানে তিনি নানান ঘাত প্রতিঘাতে জর্জরিত হচ্ছেন, তার সম্মান হানি ঘটছে। রবি কেতু লগ্নে বসে থাকা মানে সপ্তমে রাহু আছেই। অবশ্যই আমরা এক্সট্রা ফলাফলের জায়গা থেকে বলার জন্য কেবল বলছি না, এ যুক্তিযুক্ত শাস্ত্রীয় আলোচনা, এখানে রাহু বসে থাকছেই। তো এই যে বিড়ম্বনাগুলো কেন ঘটছে? এই যে এক কথায় তো তুমি বললে যে সপ্তমে রাহু, তিনি অন্যান্য দিক থেকে প্রচুর সফল, কিন্তু দেখা যাবে দাম্পত্য ক্ষেত্র বা বৈবাহিক ক্ষেত্র এটা কিন্তু খুব বাজে যাবে। আরও একটা জিনিস, হ্যাঁ তুমি যেটা ব্যবসার কথা বললে, ব্যবসা বলতে স্থায়ী কোনো দোকানঘাট করে বসলে তিনি কিন্তু খুব একটা সফল হবেন না। তার মধ্যে যদি তিনি ইলেকট্রিক দ্রব্যের ব্যবসা করেন, কম্পিউটার জাতীয় কিছু ব্যবসা করেন, সেখানে তিনি কিন্তু সফলতা পাবেন স্থায়ী ব্যবসা করলে। না হলে কিন্তু ওদের বৈদেশিক বাণিজ্যই শ্রেয়। হ্যাঁ, বৈদেশিক। এই দেখুন, এই যে কোন কাজটি কেমন ভাব রেখে করব, আমি ইলেকট্রিকের বিজনেস করছি, কিন্তু আমি বলছি যে না, আমার একটা ই-কমার্স ওয়েবসাইট হবে, আমি সেইটা দিয়ে বেচবো। তাহলে সেক্ষেত্রে আপনি কতটুকু পারবেন, আর কি কি বিড়ম্বনা উঠে চলে আসবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কেননা আপনি যে টাকাটা রোজগার করছেন, আপনি তো চাইবেন সঞ্চয় করুন, আপনার শরীরে লাগুক, আপনার কাছে থাকুক। তো সেক্ষেত্রে রাহু কত ডিগ্রি আছে, কেতু কত ডিগ্রি আছে, রবি কত ডিগ্রি আছে, ও তো আপনি জানবেন না। আপনি বিফল হওয়ার পর এপিসোড দেখতে শুরু করবেন। কেন? যাদের জন্মছকে রবি কেতু আছে, আপনাদের সন্তানদের জন্মছকে রবি কেতু আছে, লগ্নে বসে আছে, আপনারা যোগাযোগ করে ফেলুন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করে বুকিং নিয়ে নিন। আরেকটি জায়গা, ভাইটাল জায়গা, পঞ্চম জায়গা, সফলতার জায়গা। এই পঞ্চমে রবি কেতু একত্রে বসে আছে দাদা, তার মানে আবার সেই রাহু চলে গেছে কোথায়? একাদশ স্থানে।
জন্মকুণ্ডলিতে দেখুন মিলছে নাকি না? মিলছে তো। কি ফলাফল দেবে? প্রবল সাফল্য দেবে, প্রবল সাফল্য। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, ধৈর্যটা রাখতে হবে। কি নিয়ে পড়াশুনো করলে প্রবল সাফল্য পাবে? উনি চিকিৎসার জগতে যেতে পারেন, সবচেয়ে ভালো ফল পাবেন। তিনি কোনো ইকোনমিকের দিক, যেগুলো অর্থনৈতিক চিন্তা ভাবনার দিক, সেদিকে বৈদেশিক বাণিজ্য নিয়ে অনেকে পড়াশোনা করে, রাজনীতি নিয়েও তিনি পড়াশোনা করতে পারেন। কোনো গুপ্তবিদ্যা, শাস্ত্র, গুপ্তবিদ্যা এই জাতীয় জায়গায়, তন্ত্র মন্ত্র এই জায়গায়ও তিনি যথেষ্ট সফলতার সাথে নিজেকে উপস্থিত করতে পারবেন বা উপস্থাপিত করতে পারবেন। উপস্থাপিত করতে পারছেন। হ্যাঁ। এবারে আরেকটু ভাইটাল জায়গা আলোচনা যাই, সেটা হচ্ছে নবম জায়গা, ভাগ্যের জায়গা। রবি কেতু নবমে বসে আছে, পুরো জীবনটাকে দেখছে কিন্তু নবমে বসে। একদম একদম। ভাগ্য মানে সব দিককে দেখছে, সব দিককে দেখছে দাদা, একদম। সাধারণ ছেলে খেলার জায়গা নয় না, নবম সবচেয়ে ভাইটাল জায়গা আমি দেখেছি। কেন? আমরা ভাগ্য ভালো, কথাটা বোঝা গেল। ভাগ্য আবার দেখো তার ভাগ আছে। তোমার কীরকম শিক্ষা ভাগ্য, কীরকম সন্তান ভাগ্য, কীরকম প্রেম ভাগ্য, কীরকম ব্যবসা ভাগ্য, কীরকম কর্মভাগ্য, কীরকম উপার্জন ভাগ্য, কীরকম আধ্যাত্মিক ভাগ্য, কীরকম। মানে ভাগ্য মানে প্রতিটা জায়গা থেকে তার ভাগ্য নির্ধারিত করা যায়। আমার খুব ভালো লাগছে তুমি নিজে থেকে উস্কেছ, প্রত্যেক কটার উত্তর দাও এক লাইন করে হলেও। আচ্ছা, এইবারে দেখো এই জায়গায় রবির উচ্চস্থল প্রথমে বলতে হবে আমাকে। আর কেতুও খারাপ ফল দেন না, উচ্চস্থ রবির সঙ্গ পেয়েছেন। ছায়াগ্রহগুলি যদি একটু ডিগ্রি ভালো পেয়ে যায় না, যে গ্রহটা থাকে তাকে সাপোর্ট করে, এই জায়গায় নিজেকে তিনি সর্বক্ষেত্রে, এক কথায় তিনি কর্ম করছেন, তার প্রকাশ বিকাশ সম্মান সব কিছু পাবেন। তিনি উপার্জন করছেন, খুব ভালো উপার্জন করতে পারবেন ওই জায়গাটায়। এবং তিনি মনে করো ব্যবসা করছেন, না ব্যবসা ভাগ্য ভালো যাবে। নবম যেহেতু ভাগ্য ভালো, এবারে খালি হয়তো 19-20 অন্য কোনো গ্রহ তাকে একটু ডিস্টার্ব করছে, সেগুলোকে ঠিক করে নেওয়া দরকার আছে। কিন্তু প্রকৃতপক্ষে ওনার ভাগ্য ভালো, ভাগ্য নিয়ে তিনি জন্মেছেন। পূর্বজন্মে তিনি খুব ভালো সৎকর্ম করে এসছেন, সৎকর্ম করে এটা এসছেন। খুব ভাইটাল, এটা খুব ভাইটাল। আমাদের 2025 সালের পরিশ্রমের ফলাফল, মানে 2025 সালে আমরা যে পূর্বজন্ম ছিল, 2026 সালে এসে আমাদের পরবর্তী জন্মের যেন জন্ম হলো আমাদের, তখন আমরা ভালো ফল পাই। আরও একটা জিনিস কি ঘটবে জানো এখানে? আজকের ভাগ্য মানে আজকের যে আমাদের ফলাফল আমরা কালকে পাবো, অবশ্যই। বা 2 ঘন্টা পরে পাবো। তো এইগুলো সব পূর্বজন্ম আর পরবর্তী জন্মরূপেও আপনি একে চিহ্নিত করে দেখতে পারেন বোঝার স্বার্থে। বাবা বাবা উনাকে পূর্ণ সাপোর্ট করবে, এবং ভাগ্য তৈরির পেছনে হ্যাঁ, বাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যাদের নবম ঘরে রবি এবং কেতু আছে। এবার অনেকে বলবে, দাদা তুমি এখানে যে রাহু আছে তৃতীয় ঘরে, তাহলে রাহুটাকে ছেড়ে যাচ্ছ কেন? না 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 না, ফল বলো। রাহু তৃতীয় তো পরাক্রমী করে। রাহু তৃতীয় ভালো ফল দেয়, নতুন নতুন করে যোগাযোগ করে দেবে তোমাকে, নতুন নতুন জায়গায় বিচরণ ক্ষেত্র তৈরি করে দেবে। শোনো, একটা যোগাযোগ জীবনের একটা বড় জায়গা, জানো তো? তোমার জন্মের পূর্বে তুমি যে জন্ম হয়েছিলে কোনো এক যোগাযোগের মাধ্যমে, বাবার সাথে মায়ের যোগাযোগ হয়েছিল, দাদু করিয়েছিলেন, দাদুর সাথে মেয়ের যে দাদু, মানে বাবা পক্ষের দাদুর সাথে, ঠাকুরদার সাথে মামা পক্ষের যে দাদুর একটা সংযোগ হয়েছিল, আপনার মেয়েকে কি আমার ছেলেকে বিয়ে দেবেন? যোগাযোগ সেখান থেকে ঠিক আছে না, তাইলে একটা দেখাশোনার ব্যবস্থা করা হোক। বাবা গেল মাকে দেখতে আমাদের রীতি অনুসারে, সেখানে উভয়ের মধ্যে যোগাযোগ হলো, সেখান থেকে বিবাহ সম্পন্ন হলো, সেই যোগাযোগ থেকে আমি উৎপন্ন হলাম। তাইলে যোগাযোগ, তারপর তো এটা তো আবার পরের জন্মে যোগাযোগ। তাহলে যোগাযোগ এমন একটা জায়গা, সৃষ্টি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা যোগাযোগ কাজ করে। মৃত্যু শয্যায় শায়িত ডাক্তারবাবুর সাথে যোগাযোগ চলছে, না আর বাঁচানো যাবে না, ইনাকে একটু কাজ করা হোক, দীর্ঘদিন ভুগছেন, একটু প্রায়শ্চিত্ত করিয়ে দেওয়া হোক, পুরোহিতের সাথে যোগাযোগ। মারা গেলেন ভদ্রলোক, যে কোনো ভদ্রলোক মারা গেলেন, পাড়াপড়শির সাথে যোগাযোগ, কারণ দাহ করতে যেতে হবে, মারা গিয়েও শান্তি নেই, তার যে দশা হোক কাজ হবে, সেখানে নাপিত রাখো, পুরোহিত রাখো, সবার সাথে একটা যোগাযোগ। যোগাযোগ মনে করবে জীবনের যোগাযোগের জায়গা যদি কারোর ভালো থাকে না, সে মনে করবে অনেক অধরা জিনিসকে ধরতে পারে। ক্যা বাত হ্যায়। আমি আরেকটা জায়গায় এই নবমে বসে থাকা রবি কেতুর জায়গা থেকে আমি ছাড়বো না। দেখুন, ইন্টারেস্টিং জায়গা এই জ্যোতিষ বিদ্যা, জ্যোতিষ আলোচনা মন খুলে যদি করা যায়,
আর আপনাদেরকে যদি ভুলভাল না বোঝানো যায়, তাহলে আপনারাও যেমন এনলাইটেড হচ্ছেন, আমরাও খুঁজতে খুঁজতে মাধ্যম হিসাবে এনলাইটেড হচ্ছি। এখানে রাহু বসে আছে, ঠিক আছে? এই ঘরের যিনি অধিপতি তিনি হচ্ছেন শুক্র। আমি কারোর জন্মছকে দেখতে পাচ্ছি যে এই শুক্র দ্বাদশে চলে গেছে, এই শুক্র দ্বাদশে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে যোগাযোগটা কেমন এফেক্টেড হলো, তাহলে ভাই বোনেদের সাথে তার সম্পর্কটা কেমন এফেক্টেড হলো, তাহলে এনার সাহস পরাক্রমের জায়গাটা কেমনভাবে এফেক্টেড হলো, তাহলে এনার প্রতিবেশী কেমন এফেক্টেড হলো। এক একটা তুমি জ্যোতিষী ভুলে যাবে না, তৃতীয় ঘরের সব ফল বলো। আমি একদম বলছি, প্রথমত বৈদেশিক যোগাযোগ ওনাদের প্রবল হবে, বৈদেশিক যোগাযোগ হতে হবে, তবেই আপনি সফল হবেন, তবেই ভাগ্য চমকাবে। ভাইদের সাথে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হবে বা অবস্থান দূরত্ব তৈরি হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? পাড়াপড়শি, পাড়াপড়শির উপর নিজের একটা পরাক্রমতা থাকবে, কিন্তু এই পরাক্রমতাকে পাড়াপড়শি ভুল বুঝবে। ওনার যে পরাক্রমতা, দেখো একটা জিনিস কি জানো তো, তোমার পাড়াপড়শির মধ্যে একজন যদি খুব বড় লোক হয়ে যায় কোনো কারণে, না, পাড়াপড়শি কি বলে জানো তো, পরের মেরে বড় লোক হচ্ছে। এইটা মানে আপনার জীবনে এটাও আপনাকে শুনতে হতে হ্যাঁ, পারে, কেননা অবশ্যই। আপনার তো নবমটা ভালো, ভাগ্য ভালো, আপনি তো বড় লোকই হবেন, কিন্তু পাড়া প্রতিবেশী আপনাকে ভুল বুঝছে। হ্যাঁ, পাড়াপড়ি প্রতিবেশী ভুল বুঝছে। তো কি হচ্ছে বলো তো, ও ও কোত্থেকে কি ঝেড়ে নিয়ে করে দিচ্ছে, তোমার তো বিদেশ যোগাযোগ দেখা যাচ্ছে, ও কাকে টুপি পরাচ্ছে, মানে এই সব ভাবনাবোধগুলো চলে আসবে। কিন্তু আপনি আপনার সামনে চুপ, কারণ একে রাহু বসে আছে ওই জায়গায়, আপনার পরাক্রমতার জায়গায়। আপনার কাছে কিন্তু তারা চুপ, জানেন প্রচুর টাকাওয়ালা, প্রচুর প্রভাব আছে, প্রচুর প্রতিপত্তি আছে, প্রচুর যোগাযোগ আছে। দেখা যাবে ওর মন্ত্রী লেভেলের সাথে যোগাযোগ। আমি একটা উদাহরণ দিচ্ছি, রবির সাথে রবি বলছি তো, বসে আছে না? সমীহ করছে, তাকে সমীহ করছে, অথচ পেছনে কিন্তু পিনটা দিতে ছাড়বে না কেউ। স্বাভাবিক। এটা হচ্ছে চরিত্র, ভুল ভাল বুঝবে, কিন্তু উনি উনার গতি নিয়ে বেরিয়ে যাবেন, সবাইকে একদম দেখিয়ে দিয়ে যে আমি কে, তোরা দেখ। আমি এই প্রসঙ্গটা তোলার পেছনে আমার আরেকটা কারণ আছে, যেটা মূলভূত জায়গা, পরিবার। একটা জীবন শুরু হয় পরিবার থেকে, আবার শেষ খাটিয়াটা বা কবরে যাওয়ার জায়গাটাও কিন্তু ওই পরিবারকে থেকেই কিন্তু হয়, পরিবারের লোকজনই থাকবে পাশে। একদম একদম। আপনি দেখবেন আপনার ভাই বোনেদের জন্য আপনি অনেক কিছু করবেন, ভাই বোনেদের থেকে আপনি সম্মানটুকু পাবেন না। আরেকবার, ভাই বোনেদের জন্য অনেক কিছু করবেন, আপনি তাদের থেকে সম্মান পাবেন না। আর এই আক্ষেপের জায়গা থেকে কোলেস্টেরল বেড়ে যাবে, দুশ্চিন্তা বেড়ে যাবে আপনার ভেতরে। তো তখন সেই ক্লায়েন্ট যখন আমার সাথে কথা হয়, তাকে আমাকে প্রতিকারের পাশাপাশি বাক্য প্রতিকার হিসেবে তাকে বলতে হয় যে আপনি ওদিকে তাকাবেন না। তার D60 চার্ট দেখে কিন্তু আমরা খুঁজে পেয়েছি যে তিনি এর আগের জন্মে কি করেছিলেন। কি দরকার আর ঘাঁটার? প্রতিকার হয়ে গেছে, তাকে শুধু মৌখিক বাক্য রূপে প্রতিকার স্বরূপ তাকে তখন বলতে হয় যে আপনি ওদিকটায় ভাববেন না, আপনি উদার হন, আপনি করলে করুন কিন্তু উদার থাকুন। নেক্সট আমি আরেকটু উদারতার জায়গায় যাই। দ্বাদশ ঘর, রবি কেতু একত্রে, এখানে ওনাকে কতখানি উদার হলে পরে জীবনের সফলতা উনি পাবেন, বা সফলতাকে কতখানি উদার রূপে ওনাকে দেখতে হবে। এক কথায় ঈশ্বর চরণে যদি নিজেকে নিমজ্জিত করে দেন, পরিষ্কার বলি একদম একদম আধ্যাত্মিকতার প্রতি যদি আসক্ত হন এই জায়গায় রবি কেতু থেকে, তাইলে কিন্তু অনেকটা ভালো বাঁচোয়া। না হলে কিন্তু মুহুর্মুহু বিপদগ্রস্ত, আইনে জড়াবেন, আইনে জড়াবেন। এখানে রাহু বসে আছে, ষষ্ঠে ষষ্ঠে রাহু আছে এবং এটা ভালো ঘর নয়। আইনে জড়াবেন, রোগে জড়াবেন, হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে, সামাজিক লিটিগেশন, আইনও হলো না, রোগ হলো না, সামান্য কিছু ঘটনায় তিনি এমনভাবে অপদস্থ বোধ করলেন যেখানে সমস্যা, মানে সম্মানে আঘাত লেগে গেল। এইরকম কিছু ঘটনার সম্মুখীন তিনি হবেন। একমাত্র নিষ্ঠাকে সাথে রাখতে হবে, সততাকে সাথে রাখতে হবে এবং মানসিকতা স্থির করতে হবে, কারণ এটা দ্বাদশটা হচ্ছে এখানে চন্দ্রের ঘর। এখানে আমি একটু পূর্বজন্ম ঘাঁটবো দাদা। বলো। যে সিংহ লগ্নের ব্যক্তি, তার লগ্নাধিপতি দ্বাদশে চলে গেছে কেতু যুক্ত হয়ে, ষষ্ঠে তিনি রাহুকে প্রাপ্ত করেছেন। ইনি পূর্বজন্মে কি ছিলেন, কেমন ছিলেন, যে কারণে এই জীবনে এই শরীরে এই যখন প্রোগ্রাম দেখছেন উনি দ্বাদশের অভিকেতু পেয়েছেন। দ্বাদশের অভিকেতু থেকে যেটুকু বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে কি, আমরা প্রথমেই দেখব উনি আধ্যাত্মিকতার মাঝখানে থেকেও সম্পূর্ণ করে উঠতে পারেননি।
কথাটা বোঝা গেল? যার জন্য তাকে দেওয়া হয়েছে যে তুমি যাও, তোমার কাজটি সম্পূর্ণ করো। তিনি যদি চিকিৎসক থাকেন, তিনি চিকিৎসক হিসেবে উদার হয়ে সেই জায়গাটায় পরিষেবা দেননি, এবারে ইঙ্গিত দেওয়া হয়েছে তোমাকে ওটা দিতে হবে। বুঝতে পেরেছ? কোনো মন্ত্রণাদাতা, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, এই জায়গায় দেওয়ার ক্ষেত্রে কি করেছেন জানেন? কিছুটা কপটতা অবলম্বন করেছেন। অনেকে বুদ্ধি দেয় কি, এইটা করলে তোমার ভালো হবে, কিন্তু পেছনে একটা অন্য ইঙ্গিত থাকে। ভাই প্রদীপ ভাই, তুমি একটা গাড়ি কিনে নাও। আচ্ছা গাড়ি না, আগে তুমি বাড়িটা বানাও। খুব সুন্দর দেখবে, 4 কামরার একটা বাড়ি বানাবে, দোতলা করবে, সামনে একটা টাইল বসিয়ে ঝাঁ চকচকে করে দেবে, খুব সুন্দর। এই পরামর্শটা যদি মন থেকে দেন ভালো। কিন্তু দেখছে যে প্রদীপ ভাইয়ের মনে হয় 20 লক্ষ টাকা জমা হয়ে গেছে, ও বেশ টাকার গরম দেখাচ্ছে, ওকে একটা বাড়িতে নামিয়ে দিই। উদ্দেশ্যটা আমি এইটা রেখেই যদি তোমাকে বাড়ি বানাতে নামাই, তাইলে আমার মধ্যে কপটতা আছে। সেই কপটতার শিকার তিনি ছিলেন। এবারে সেটা পরিশোধ করার জন্য ওই চিকিৎসা, ওই আইন, মানে যাবতীয় বিষয়টাকে পরিশোধ করার জন্য ইঙ্গিত দেওয়া হচ্ছে, তুমি এইটা অসম্পূর্ণ রেখেছো, আধ্যাত্মিক ক্ষেত্রে রেখেছো, কার্মিক ক্ষেত্রে রেখেছো, এবারে তোমাকে কিন্তু সেটা নিষ্পন্ন করতে হবে। এবং জ্যোতিষী হিসাবে তিনিও যে পরামর্শ দেন, মানে আমার নাম নিয়ে বলেছে বলে বলছি না, আমিও তো জ্যোতিষের এপিসোড বানাচ্ছি আজকাল এককভাবে। ধরুন আমি আপনাকে প্রেডিকশান দেওয়ার সময় বা গোবিন্দদা আপনাকে প্রেডিকশান দেওয়ার সময় কপটতার জায়গাটা রেখেছে, আত্মপক্ষ গোছানোর জায়গাটা কেবলমাত্র রেখেছে, তো সেক্ষেত্রেও কিন্তু তারও রবিকে তো ওই দ্বাদশে বসে বলছে, ভাই উদার হও। এই উদারতা নগ্ন উদারতার মতো, এই উদারতা সীমাহীন। এই যে কবে আপনার কার্মিক জায়গা শেষ হবে ও আপনি বিচক্ষণতার জায়গা থেকে খুঁজতে বেরোলে কিন্তু আপনি খুঁজে পাবেন না যে না, আমি তো 5খানা আপেল কিনে নিয়ে এসেছি, আমি তো 4খানাই লোককে দিয়ে দিয়েছি, আমার কাছে পড়ে আছে মাত্র একটা, তাহলে তো আমার উদারতা ভালো। না 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 না, আপনাকে বিচার করতে বলছে না, বিচার আপনাকে করতে বলছে না। আপনি এমন দেখা যাবে যে আপনি 5,000 পিস আপেল লোকের থেকে নিয়ে রেখে দিয়েছিলেন, সবে তো 4 হলো বা 400 হলো, বুঝতে পেরেছেন? তো এবার আপনার যে কার্মিক জায়গা পূরণ হয়ে গেছে, এই ঘন্টা কবে বাজবে টাং করে ভেতরে বিবেকে, আত্মায় কবে বাজবে, রবি আছে কবে বাজবে, যখন আপনার আত্মা শান্তি পাচ্ছে অহেতুক ভাবে। এই ধরনের লোকেদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ওনারা যখন আধ্যাত্মিকতায় যাবেন না, ওনারা সাধারণত বাড়ি থেকে একটু দূরে গিয়ে আধ্যাত্মিকতায় নিমজ্জিত হতে ভালোবাসবেন, এটাই। এবং সেটাই ওনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। যারা বাইরে যেতে পারবেন না তাদের বলি, বাড়ি থেকে হলেও কিঞ্চিত দূরত্বে আপনার যে মন্দির বা উপাসনা বা বসার জায়গাটা তৈরি করুন, তাতে আপনি মনোনিবেশ করবেন, সেখানে কিন্তু আপনি সুফল পাবেন। কেন বাড়ি থেকে যাবে? সপ্তম যে পতি শনি আর ষষ্ঠপতিও শনি, এখানে যখন রাহু বাবাজি বসে আছে, ওখানে রবিকেতু থাকা মানে সংসারে গন্ডগোল হবে। যদি নিজে থেকে বেরিয়ে যান, ঘরের লোক ফোন করে তবুও জিজ্ঞাসা করবে, আচ্ছা তুমি ওই 1 লক্ষ মন্ত্র জপ হয়ে গেছে, তুমি তাহলে কবে ফিরবে, তোমার জন্য পায়েসটা বানিয়ে রাখবো, আর নইলে লাথি মেরে পাঠাবে। ঠিক আছে, শান্তি পাবে না, মানে ওকে যেতে হবে। আচ্ছা চলো নেক্সট। দ্বিতীয় ঘরে রবিকেতু, ধনভাবে রবিকেতু, শ্বশুর বাড়ির জায়গায় রবিকেতু, কথাবার্তা বলার জায়গায় রবিকেতু, খাওয়া দাওয়ার জায়গায় রবিকেতু, কুটুম আত্মীয় স্বজনের জায়গায় রবিকেতু, কি ফল দেবে? একদম প্রথমত উনি শ্বশুরবাড়ির বা কুটুম্বদের কিছু সম্পদ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবেন এবং সেখানে কূট কৌশল অবলম্বন করবেন, যার ফলে অনেক কুবাক্য ব্যবহার করে ফেলবেন, ওই জায়গায় সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা আছে। এই জায়গাটা ছোট্ট করে একটা আমাকে লাইন বলতে দাও দাদা, প্লিজ, মার্সি করো, তুমি বাকিগুলো রেডি রাখো। আপনার স্ত্রীর যদি বাপের বাড়ি থেকে বা আপনার স্বামীর যদি আপনি ওই জায়গার দিকে তাকিয়ে বসে থাকেন, তার অর্থকে কি করে আপনি নিজে নিয়ে নেবেন এই দিকে যদি তাকিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু এই সেকেন্ড ঘরের রবিকেতু অ্যাক্টিভ হয়ে গিয়ে ঘন্টা বাজানো শুরু হয়ে যাবে। তখন ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছাড়া আর উপায় থাকবে না। নেক্সট খাওয়া দাওয়া ইনার কেমন হবে? না, খাওয়া দাওয়ার মধ্যে একটা দেখা যাবে কৃপণতা ভাব, কৃচ্ছ, মানে কি জানো তো, খারাপ জিনিসটা কি একটু খারাপ হবে, মানে আমি কৃচ্ছ সাধন করছি যেরকম ব্যাপারটা, আদপে কৃচ্ছ সাধন নয়, কৃপণতাই চলছে ওটা। এনার কথাবার্তার ধরন ধারণ কেমন হবে? আচ্ছা, অর্থবহ হবে কি জটিল হবে? কথা অর্থবহ জটিল, কিন্তু ভালো, ধরনটা ভালো নয়। যেরকম তো একটা উদাহরণ দিলেন না, যে কথা বলবে মানুষের উপকারের জন্য বলবে,
না 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 না, জটিলতা থাকবে সব সময়, একটা অভিসন্ধিমূলক কথা। কেতু হচ্ছে অভিসন্ধির কারক গ্রহ, কেতু হচ্ছে ষড়যন্ত্র এসব জায়গায় করবে। এবারে সেই যে অভিসন্ধি সব সময় থাকবে, ষড়যন্ত্র থাকবে, অর্থাৎ কথার মাঝখানে পুরোটাই শকুনিমূলক। চলো, অষ্টমে রবি কেতু বসে আছে, হ্যাঁ এবার দ্বিতীয় ঘরে রাহু, হ্যাঁ, এবার কথা কেমন বলবে এই সিংহ লগ্নের ব্যক্তি যার এখানে- জন্মকুণ্ডলিতে অষ্টমে রবি কেতু আছে, এখানে রাহু থাকছে। আচ্ছা, অর্থবহ কথা নয়, হুম একদম যা বলবে ডাইরেক্ট বলবে, বাজে কথা বলবে, কোনো কথার মূল্য নেই, কিংবা এমন সব কথা বলবে যেটা মানুষের কাছে গ্রহণীয় নয়। মানে কেতু যখন অবস্থান করছে কথাটা মার্জিত কিন্তু অর্থবহ, আঘাতমূলক। কিন্তু রাহু যখন হবে অর্থবহ হওয়ার দরকার নেই, আঘাতমূলক হবে, শ্লাঘা দান করবে, কষ্ট দেবে মানুষকে, এই জায়গাগুলো তৈরি করে দেবে। এই জায়গাটা তৈরি এবং করছে। অনেকে সে আফুয়া আফুয়া বলে না, হুম অনেকে মানে কথাটার মধ্যে মানুষ বুঝে নেবে কোনো এটা মিথ্যা সারবত্তা বলছে। নেই। না, মিথ্যা বলছে, আচ্ছা, মানুষ বুঝছে মিথ্যা বলছে। এত বেশি সে বাড়িয়ে বলে তার সাথে কেউ মুখও লাগাতে চায় না। অনেকের দেখবে ওর সাথে মুখ লাগিয়ে লাভ নেই, বলে না অনেকে। না এটা কি সারা জীবন চলবে? এটা নেচার। এবারে সে একটা কথা কি জানো তো, নেচার, নেচারটাকে কখনো কখনো ব্রেক করে দশা অন্তর্দশা, কথাটা খুব বুঝবে। হ্যাঁ তুমি নেচার নিয়ে জন্মেছো, আমি নেচার ছিল আমার মাথায় বেশ ভর্তি চুল, কিন্তু দেখো কিছু একটা দশা অন্তর্দশা, কিছু একটা গ্রহগত অবস্থান কিছু বছর পর তুলে দিয়েছে, কথাটা তো। কিন্তু মানুষের নেচার কি হয়, সে নেচারটা নিয়ে এসছে, এরকমই কথা বলবে। তার মাঝখানে দেখা গেল একটা ভালো দশার প্রতি দশা চললো, অন্তর্দশা চললো, সেই সময়টা সেই নেচারটা কিছুটা স্লো হয়ে যাবে। রবি কিন্তু অষ্টমে বসে আছে, অষ্টম স্থল বাধার জায়গা, হ্যাঁ অষ্টম স্থল খারাপ জায়গা, আবার কোম্পানিতে চাকরি বাকরি করারও জায়গা। একদম। তাহলে ইনি কর্ম কি করছেন যার অষ্টমে রবি কেতু আছে? একদম বলি তো, ইনি কোম্পানিতে কাজ করছেন, গুপ্ত কর্মে কাজ করতে পারেন, কোনো এই যে টাকা পয়সা লেনদেনমূলক যে বলে কি করে টাকা রাখলে বেশি হয়ে যায়। আচ্ছা, সুদের কারবার? না 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 না, ওটা নয়, ওই যে টাকা যে বাড়ে কমে কম্পিউটারে দেখে সবাই, আচ্ছা আচ্ছা, শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটিং টার্গেটিং, এই জায়গা বেশ কিছুটা তিনি করতে পারবেন। হ্যাঁ, কিছুটা গুপ্ত পথে বৈদেশিক বাণিজ্য, গুপ্ত বৈদেশিক বাণিজ্য, অনেকটা প্রকাশ্য হয়, অনেকটা গুপ্ত হয়, ওই জায়গাগুলো করতে পারবেন। আধ্যাত্মিক কিছু কর্মে যুক্ত হতে পারেন, ওই জায়গাটায় খুব ভালো ফল পাবেন, আধ্যাত্মিক কর্মে খুব ভালো ফল পাবেন। তবে একটা জিনিস সাবধান থাকতে হবে শারীরিক দিক থেকে। লগ্নপতি অষ্টমে গেছে, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশের জায়গায় দাঁড়িয়ে আছে, একটু ব্যতিক্রম হওয়া মানে বড় জটিল জায়গায় দাঁড়িয়ে যাবে। সবটাকে যদি ঠিক মার্জিত আকারে নিয়ে যেতে পারেন, তাইলে অবশ্যই অষ্টম থেকে যে ফলগুলো পাওয়া যায়, সেগুলো বললাম যেগুলো, এগুলো সুফলটা পাবেন। কারণ এই যে অষ্টমে গেছে কে, রবি গেছে, লগ্নপতি অষ্টমে গেছে, এবারে গুপ্ত কোনো সম্পদ সন্ধান করতে গেছে, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তির সন্ধানে যাবে, সেটা পাবেও, সেটা চেষ্টা করবে, যাবে, পাবে। অন্যান্য আরও তো গ্রহ দেখতে হয়, আর চেষ্টাটা করে যাবে সে। দেখতে হবে আপনার পাওয়ার যে জায়গা, অর্থাৎ পঞ্চমপতি বৃহস্পতি, সে কেমন আপনার জন্মছকে সে আছে, কতটা লাভ দেবে, একাদশে যে আছে সে কতটা লাভ দেবে, এগুলো দেখতে হবে। লাভজনক জায়গাটা তো দেখার দরকার আছে। অতএব সেখানে সে কিছু না হলে আমি এর থেকে বলতে পারি সে পৌঁছাবে, অনুসন্ধান করবে, মামার কোথায় কি আছে, বাবার কোথায় কি আছে, দাদুর কোথায় কি আছে, এই অনুসন্ধান। বা কোনো খাতা খুঁজতে খুঁজতে দেখা গেল বড় ব্যবসায়ী, তার বাবা অমুক লোককে 2 লক্ষ টাকা ধার দিয়ে গেছিল, তার পেমেন্টের অপশান সে কোথাও খুঁজে পাচ্ছে না, এবারে সে তথ্য নিয়ে সেটা জানার চেষ্টা করবে। অনুসন্ধান মানুষকে তার লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করে। শুরুয়াতিতে আমাদের মনে হয় যে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে যে জীবনে 10 লাখ টাকা রোজগার করে ফেলি, জমিয়ে ফেলি, এরপর আর টাকার দিকে তাকাবো না, জীবন সেটিং হয়ে গেল। আবার একটু যখন আপনি পেয়ে গেলেন 5 লাখ, তখন মনে হবে যে না, ওটা 20 লাখ পেতে হবে, জীবনের ধরন ধারণ ইত্যাদি ইত্যাদি পরিবর্তন হয়ে গেছে, এই ইত্যাদি, বা অন্যকে দেখে। অষ্টমে থাকুক আর যেখানেই থাকুক না কেন, রবি কেতু জন্মছকে থাকা মানে সিংহ লগ্নের ব্যক্তিদেরকে তার জীবনকে অনুসন্ধানীর মতো করে দেখতে হবে, এটি স্বাভাবিক। কেননা লগ্নাধিপতি কেতুযুক্ত। কেমন? আপনি আপনার জীবনকে অনুসন্ধান শুরু করুন। কিভাবে করবেন? কেবল জ্যোতিষবিদ্যার মাধ্যমে না, জ্যোতিষবিদ্যার পরামর্শও আপনাকে নিতে হবে না। আপনি ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত করুন। চাই আপনার রবি কেতু যেখানেই বসে থাকুক না কেন,
ঈশ্বরের চরণে সমর্পিত করুন। আপনি নিজে ধ্যান করা শুরু করুন, মেডিটেট করা শুরু করুন। নিজের শ্বাস কেমন চলছে, আসছে যাচ্ছে, বেরোচ্ছে, শ্বাসকে লক্ষ্য রাখা শুরু করুন। আপনি নিজেকে খুঁজছেন, বিন্দু থেকে খুঁজছেন। শ্বাস বিন্দুই হচ্ছে প্রাণের প্রথম প্রকাশ। আর প্রাণ যে নেই, ও শ্বাস নেই মানে ডেড বডি হয়ে গেছে। ধ্যান করলে আপনি নিজেকে পাবেন, নিজেকে খুঁজতে পারবেন। এবার আপনি যদি বলেন যে না, আমার না ঠিক ধ্যান ফ্যান হবে না, আপনি বলে দিন আমাকে, আমার হাতের রেখা দেখে, আমার জন্ম তারিখ দেখে, জন্ম সময় ইত্যাদি ইত্যাদি দেখে, হ্যাঁ যোগাযোগ করুন, আপনি বুকিং নিয়ে নিন, আমরা বলে দেবো। আমরা বলে দেবো আপনার এই জীবনে কোন কোন আত্মীয় কেন আপনার সাথে এইরকম ঘটনা ঘটাচ্ছে, আপনি কেন তাদের সাথে ভালো করছেন, তারা খারাপ করছে, বা আপনি খারাপ কেন, আপনি কেন খারাপ, এটাও শুনতে চাইলে বলবো। সত্যের পরাকাষ্ঠায় কতদূর আমাদেরকে নিয়ে যেতে পারেন, নিয়ে চলুন, বলবো শাস্ত্রসম্মতভাবে। আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাকে চিনিয়ে চিনিয়ে বলবো, ওই আধ ঘন্টাতেই বলবো, ফোনে ফোনেই বলবো, অনলাইনেই বলবো, সামনে আসার দরকার নেই। আর আমরা সামনে দেখা করি না এই কারণে, কেননা নিজেদের এই যে বলবো বলছি, এর জন্য যে তৈরি, নিজেদের যে অরাটাকে ঠিক রাখা, তার জন্য দূরে থাকা জরুরি আছে। হাটে বাজারে ঘুরে বেড়ালে হবে না, এখানে ওখানে ঘুরে বেড়ালে না নিজের মধ্যেই চঞ্চলতা চলছে, চরকির পাক চলছে। তো আপনাকে কি করে আপনার জীবনকে খুঁজে দেওয়ার কাজ আমাদের দ্বারা সম্ভব হবে? আমরাই তো উড়নচণ্ডী তখন, বুঝতে পেরেছেন? আপনার জন্য তো আমরা নিজের কর্মফল নষ্ট করতে পারি না, নিজেকে উড়নচণ্ডী বানাতে পারি না। কেউ কৃষ্ণনগর ডাকছে, কেউ বলছে আপনি শিলিগুড়ি আসুন, কেউ বলছে কলকাতায়, কেউ বলছে মেদিনীপুর। না 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 না, যা হবে ফোনে ফোনে। চাই আপনি সারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, বুকিং নিয়ে নিন, হয়ে যাবে। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড, মা সিদ্ধি প্রদায়িনী, মোক্ষদায়িনী, শুনুন। জাতি ধর্ম নির্বিশেষে শুনুন, জীবনকে উপলব্ধি করতে পারবেন। জীবনকে উপলব্ধি করতে পারবেন, ও ধর্মর জায়গা থেকে নয়। আপনি জীবনকে উপলব্ধি করার জন্য তপভূমি নর্মদা শুনুন। আমি ফেসবুকেও দিতে শুরু করেছি, ইউটিউবে তো আছেই। জীবন বদলে যাবে। রিকোয়েস্ট করব আপনার কাছে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ফেসবুক ফলো করে নেওয়ার জন্য। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।